ফিফাকে বলা যায় ফুটবলের জাতিসংঘ, বরং সত্যিকার অর্থে ফিফা জাতিসংঘের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ফিফাকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া সংগঠন মনে করলেও এটি আসলে পৃথিবীর সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। খেলাধুলার চাকচিক্যের আড়ালে ফিফার ভেতর এমন সব আর্থিক কেলেঙ্কারি হয়ে থাকে যার জন্য ফিফাকে কারো কাছে জবাবদিহিও করতে হয় না। অনেক ক্ষেত্রে ফিফার সিদ্ধান্তের কাছে বিশ্বের বড় বড় পরাশক্তিধর দেশগুলোও অসহায়। তাই ফিফার প্রেসিডেন্টের মতো এত বিপুল ক্ষমতাধর পদ দখলের জন্য সংগঠনটির ভেতরে এমন সব চর্চা দেখা যায় যা সাধারণত ড্রাগ কার্টেল বা মাফিয়ারা করে থাকে। খেলাধুলাকে ব্যবহার করে ফিফা কিভাবে ফুটবল মাফিয়ায় পরিণত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। অতীতে ফিফা ছিল একটি অপেশাদার সংগঠন, কিন্তু ১৯৭৪ সালে ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে ফিফা একটি পুরোদস্তুর লাভজনক কোম্পানির মতো আচরণ করতে শুরু করে। এর সূচনাটা করেছিলেন ব্রাজিলিয়ান স্পোর্টস কনফেডারেশনের প্রেসিডেন্ট জাও হ্যাভালাঞ্জ। তিনি বুঝতে পেরেছিলেন যে ফিফার ক্ষমতাকে কাজে লাগিয়ে বিশাল রাজনৈতিক প্রভাব তৈরি করা সম্ভব। প্রতি বিশ্বকাপের পর ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে থাকে। ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিটি দেশ একটি করে ভোট দিতে পারে। ১৯৭৪ সালে ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য জাও হ্যাভালাঞ্জ ধূর্ত রাজনীতিবিদদের মতো আফ্রিকান দেশগুলোকে বিভিন্ন উন্নয়নের আশ্বাস দেন। সেই সাথে হ্যাভালাঞ্জ বিভিন্ন সদস্য দেশগুলোকে ঘুষও দিতে শুরু করেন। তাই ফিফার তৎকালীন ব্রিটিশ প্রেসিডেন্ট স্ট্যানলি রাউসকে পরাজিত করে হ্যাভালাঞ্জ প্রেসিডেন্ট নির্বাচিত হন। হ্যাভালাঞ্জ প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম লক্ষ্যই ছিল ফিফাকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করা। হ্যাভালাঞ্জ যখন আফ্রিকান দেশগুলোকে উন্নয়নের আশ্বাস দিয়েছিল তখনও ফিফার হাতে তেমন কোনো টাকা পয়সাই ছিল না। তাই হ্যাভালাঞ্জ তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছিল না। সেই সমস্যা সমাধান করতে হ্যাভালাঞ্জ তখন সেপ ব্লাটারকে নিয়োগ দেন। পরবর্তীতে এই সেপ ব্লাটারই দীর্ঘ ১৭ বছর ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে তিনি ফিফার গডফাদারে পরিণত হয়েছিলেন। ব্লাটার ফিফায় যোগদান করেছিলেন ১৯৭৪ সালে। তার ২ বছর পর ১৯৭৬ সালে ব্লাটার কোকাকোলা কোম্পানিকে ফিফার স্পন্সর হতে রাজি করায়। এটি ছিল এক যুগান্তকারী পরিবর্তন। সেপ ব্লাটারই প্রথম খেলাধুলার সাথে আধুনিক স্পন্সরশিপের আইডিয়া প্রচলন করেন। এরপর কোকাকোলা আর ফিফা মিলে বেশ কিছু উন্নয়ন প্রকল্প শুরু করে। তখন থেকেই মূলত ফিফার হাতে টাকা আসতে থাকে। এরপর থেকে অ্যাডিডাস, জিলেট, ফিলিপস, ক্যানন সহ একের পর এক অসংখ্য ব্র্যান্ড ফিফাকে স্পন্সর করতে আগ্রহ দেখায়। আর এভাবেই ফুটবল একটি সাধারণ খেলা থেকে লাভজনক পণ্য হয়ে ওঠে। জাও হ্যাভালাঞ্জ ফিফার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ঘুষের বিনিময়ে অ্যাডিডাসকে বিশেষ সুবিধা দিতে থাকে। অ্যাডিডাসও তাদের ব্যবসার প্রসারে ফিফাকে ভালো মতো কাজে লাগায়। খেলোয়াড়দের বুট, জার্সি থেকে শুরু করে ফুটবল পর্যন্ত সবকিছু সরবরাহ করত অ্যাডিডাস। এরপর অ্যাডিডাসের মালিক হোর্স্ট ডসলার আইএসএল নামের একটি মার্কেটিং কোম্পানি গড়ে তোলে। আইএসএল ফিফার কাছ থেকে টেলিভিশন সম্প্রচার স্বত্ব এবং স্টেডিয়ামের বিজ্ঞাপনের স্বত্ব কিনে নেয়। আইএসএল এই স্বত্ব বেশি দামে অন্যান্য টেলিভিশনের কাছে বিক্রি করত। একদিকে টেলিভিশনের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে আইএসএল মোটা অঙ্কের অর্থ কামাতে থাকে, অন্যদিকে আইএসএলের ঘুষের টাকায় হ্যাভালাঞ্জ রাতারাতি ধনকুবেরে পরিণত হয়। ১৯৮২ সালে বিশ্বকাপের সময় থেকে ফিফা প্রচুর অর্থ আয় করতে শুরু করে। হ্যাভালাঞ্জ প্রেসিডেন্ট হওয়ার পর ফিফা একটি কপর্দকশূন্য সংগঠন থেকে বহু মিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়। সেই সময় থেকেই ফিফার কার্যনির্বাহী সদস্যরাও অত্যন্ত বিলাসী জীবনযাপন করতে শুরু করে। দীর্ঘদিন ফিফার প্রেসিডেন্ট থাকার কারণে হ্যাভালাঞ্জ ফিফার মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়েছিলেন। তবে হ্যাভালাঞ্জের সুখের সাম্রাজ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তারই একান্ত শিষ্য সেপ ব্লাটার। এক পর্যায়ে সেপ ব্লাটার হ্যাভালাঞ্জের বেশ কিছু দুর্নীতির প্রমাণ দেখিয়ে হ্যাভালাঞ্জকে তার পদ ছাড়ার জন্য ব্ল্যাকমেইল করতে থাকে। তখন গুরুশিষ্য চুক্তি করে যে ব্লাটার হ্যাভালাঞ্জকে ৯৮ বিশ্বকাপ পর্যন্ত ক্ষমতায় থাকতে দিবে, বিনিময়ে হ্যাভালাঞ্জ সেপ ব্লাটারকে পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য সকল ধরনের সাহায্য করবে। ১৯৯৮ সালে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে সেপ ব্লাটারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৎকালীন উয়েফা সভাপতি লেনার্ড জনসন। তিনি ফিফাতে স্বচ্ছ গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সংস্কার আনতে চেয়েছিলেন। কিন্তু ব্লাটার ব্যাপক মিথ্যা প্রতিশ্রুতি আর ঘুষ দিয়ে আফ্রিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ভোট কিনে নেয়। ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল গডফাদার জ্যাক ওয়ার্নার সেপ ব্লাটারকে এই দুর্নীতিতে ব্যাপক সহায়তা করেছিল। ১৯৯৮ সালে সেপ ব্লাটার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ফিফা তার মাফিয়া বৃত্তির সবচেয়ে কালো অধ্যায়ে প্রবেশ করে।
প্রেসিডেন্ট হওয়ার পর সেপ ব্ল্যাটার বিভিন্ন দেশে ফুটবল উন্নয়নের নামে বিপুল অর্থ বিতরণ করতে শুরু করেন। এর মূল উদ্দেশ্য ছিল ভোটারদের সন্তুষ্ট রাখা। তবে এই অর্থ কিভাবে খরচ হয়েছে তার কোনো কার্যকর জবাবদিহিতা ছিল না। ফিফার ভেতরের আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন উঠলেও ব্ল্যাটার তা কঠোরভাবে তদন্ত করেননি, কারণ এতে তার সমর্থন কমে যাওয়ার ঝুঁকি ছিল। এদিকে ফিফার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার আইএসএল ভেঙে পড়ার কারণে ফিফা বড় ধরনের আর্থিক সংকটে পড়ে যায়। পরিস্থিতি এমন হয়েছিল যে ফিফা যদি কোনো বেসরকারি কোম্পানি হতো তাহলে তখনই কোম্পানিটি দেউলিয়া হয়ে যেত। কিন্তু ফিফার হাতে যেহেতু বিশ্বকাপ আয়োজনের মতো বিশাল একটি ব্যবসায়িক মডেল আছে, তাই সেপ ব্ল্যাটার বিষয়টিকে বেশ ভালোভাবে কাজে লাগাতে শুরু করে। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে ফিফার প্রভাবশালী কর্মকর্তা জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে প্রায় $1 কোটি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে 2018 ও 2022 সালের বিশ্বকাপ আয়োজক নির্বাচনেও ব্যাপক আর্থিক কেলেঙ্কারি এবং বিতর্কের জন্ম দেয়। ফুটবল অবকাঠামো, স্টেডিয়াম, আবাসন ও যোগাযোগের ব্যবস্থার দিক থেকে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়েছিল। কিন্তু ধারণা করা হয় শেষ পর্যন্ত বিপুল অঙ্কের ঘুষের বিনিময়ে রাশিয়া এবং কাতারকে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নির্বাচন করা হয়। সেপ ব্ল্যাটারের বন্ধু মোহাম্মদ বিন হাম্মান ফিফার দুর্নীতিচক্রের আরেক মাফিয়া বস। কাতারি এই ব্যক্তি এশিয়ান ফুটবলের প্রধান ছিলেন। বিন হাম্মান তার ক্ষমতা বলেই কাতারে বিশ্বকাপ আসর আয়োজনের ব্যবস্থা করেছিলেন। 1998 সালে ব্ল্যাটার মোহাম্মদ বিন হাম্মানকে কথা দিয়েছিলেন যে তিনি মাত্র 2 মেয়াদের জন্য প্রেসিডেন্ট হবেন, কিন্তু ব্ল্যাটার তার কথা রাখেননি। তাই মোহাম্মদ বিন হাম্মান সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করার ঘোষণা দেন। তখন সেপ ব্ল্যাটার এবং মোহাম্মদ বিন হাম্মানের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়। একদিকে ব্ল্যাটার তাকে ভোট দেওয়ার জন্য ফিফা সদস্যদের নানা রকমের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিতে থাকে, অন্যদিকে মোহাম্মদ বিন হাম্মান ভোট কেনার জন্য জ্যাক ওয়ার্নার সহ বিভিন্ন সদস্যদেরকে মোটা অঙ্কের ঘুষ দেয়। এক পর্যায়ে চাক ব্লেজার নামের যুক্তরাষ্ট্রের এক ফিফা সদস্য এই ঘুষের বিষয়টি সবার সামনে নিয়ে আসে। প্রথমে চাক ব্লেজারকে সবাই ভালো ভেবেছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় চাক ব্লেজারও আরেক মাফিয়া বস। ফিফার সকল ধরনের অনুষ্ঠান এবং প্রজেক্টের জন্য চাক 10% বা তারও বেশি অর্থ কমিশন নিত। এসব অবৈধ টাকা দিয়ে সে নিউ ইয়র্কে অত্যন্ত বিলাসী জীবনযাপন করত। যুক্তরাষ্ট্রের এফবিআই চাকের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে ফিফার বেশ কিছু অসঙ্গতিপূর্ণ আর্থিক লেনদেনের আলামত পায়। ফিফার সুইজারল্যান্ড অফিস থেকে অন্য কোনো দেশে টাকা পাঠানোর আগে তা আমেরিকার ব্যাংক হয়ে অন্যান্য দেশে পাঠানো হতো। এরকম কয়েকটি লেনদেন পর্যবেক্ষণ করতে গিয়ে আরও বহু অসঙ্গতিপূর্ণ লেনদেনের তথ্য বেরিয়ে আসতে থাকে। এমনকি বহু ব্যাংক নথিতে বিভিন্ন জায়গা এবং ব্যক্তির ছদ্মনাম ব্যবহার করা হয়। ফিফার আর্থিক লেনদেনের পুরো প্রক্রিয়া এত বেশি গোপনীয় এবং রহস্যাবৃত ছিল যে বড় বড় মাদক চোরা কারবারি, ড্রাগ কার্টেল বা মাফিয়ারাও এত গোপনীয়ভাবে কাজ করে না। এফবিআই কর্মকর্তারা বলেন, কোনো মাফিয়াদের বিষয়ে তদন্ত করতেও তাদের এতটা হিমশিম খেতে হয়নি। অবশেষে অসংখ্য তথ্য প্রমাণ সাপেক্ষে 2015 সালের 27 মে ফিফার 11 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করে এফবিআই। এরপর সব মিলিয়ে প্রায় 2 ডজনেরও বেশি ফিফা কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু এত সবের পরও আসল মাফিয়া গডফাদার সেপ ব্ল্যাটার গ্রেফতার এড়িয়ে যেতে সক্ষম হন। কিন্তু 2028 সাল পর্যন্ত ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে সেপ ব্ল্যাটারকে বহিষ্কার করা হয়। তথাকথিত শুদ্ধি অভিযানের পর ফিফা প্রেসিডেন্ট হন জিয়ানি ইনফান্তিনো। তিনি তখন সেপ ব্ল্যাটারের অসম্পূর্ণ মেয়াদের ক্ষমতা অধিগ্রহণ করেন। এরপর তিনি 2019 ও 2023 সালে পূর্ণ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ফিফার দুর্নীতির যুগের সমাপ্তি ঘটবে, কিন্তু খুব দ্রুতই দেখা যায় ফিফার পুরনো ক্ষমতার কাঠামো আসলে খুব বেশি পরিবর্তিত হয়নি। প্রেসিডেন্ট হওয়ার পর ইনফান্তিনো ফিফার ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত করতে শুরু করেন। তিনি একক ব্যক্তিগত সিদ্ধান্তে বিশ্বকাপের দল সংখ্যা বৃদ্ধি করেন, নতুন নতুন টুর্নামেন্ট চালু করেন এবং ফিফার বাণিজ্যিক কার্যক্রমকে আরও সম্প্রসারণ করেন। ফলে ফিফার আয় আগের চেয়েও দ্রুত বাড়তে থাকে। তবে খেলোয়াড় ইউনিয়ন, লিগ সংগঠন এবং অনেক ক্লাব অভিযোগ করেছে যে ফিফা খেলোয়াড়দের বিশ্রাম এবং স্বাস্থ্য উপেক্ষা করে শুধু আয় বাড়ানোর জন্য নতুন নতুন টুর্নামেন্ট তৈরি করছে। সমালোচকরা অভিযোগ করেন ফুটবলের উন্নয়নের চেয়ে অর্থ উপার্জনই ফিফার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। 2022 সালের কাতার বিশ্বকাপ ছিল এই বিতর্কের সবচেয়ে বড় উদাহরণ। কাতার বিশ্বকাপ আয়োজনের অধিকার পাওয়ার পর থেকেই ঘুষ, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং শ্রমিক মৃত্যুর অভিযোগে ফিফা বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে। তবুও ফিফা শেষ পর্যন্ত কাতারের পক্ষেই অবস্থান নেয়, কারণ কাতার বিশ্বকাপ ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ।
যেখানে শত শত কোটি ডলারের ব্যবসা জড়িত ছিল। আমেরিকা বিশ্বকাপ নিয়েও ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। 2026 বিশ্বকাপ শুরু হওয়ার বহু আগে থেকেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যাপক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেন। হোয়াইট হাউসে তিনি নিয়মিত যাতায়াত শুরু করেন। এমনকি ট্রাম্প যখন নোবেল শান্তি পুরস্কার না পেয়ে পাগলামি করছিল, তখন ইনফান্তিনো সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ফিফার পক্ষ থেকে ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ নামে এক বিশেষ শান্তি পুরস্কার প্রদান করেন। এর ফলে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ ওঠে। এর আগে রাশিয়া বিশ্বকাপে পুতিনের সাথেও তিনি এমন ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। সেপ ব্ল্যাটারদের কেলেঙ্কারির পর নতুন নিয়ম করা হয় যে ফিফা প্রেসিডেন্ট সর্বোচ্চ 12 বছর ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু ইনফান্তিনো তার প্রথম 3 বছরের আংশিক মেয়াদকে পূর্ণ মেয়াদ হিসেবে গণনা করেনি। ফলে তিনি 2027 সালেও নির্বাচন করবেন এবং 2031 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। সমালোচকেরা এটিকে নিয়মের অপব্যবহার করে ক্ষমতা দীর্ঘায়িত করার কৌশল বলে অভিহিত করেন। ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার রিজার্ভ তহবিল হাজার হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই টাকা দিয়ে তিনি গরিব দেশের ফুটবল ফেডারেশনগুলোকে কিনে নিয়েছেন, যাতে করে তারা পরবর্তী নির্বাচনেও ইনফান্তিনোকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস অ্যাটর্নি জেনারেলের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ উঠেছিল। এ নিয়ে আইনি তদন্তও শুরু হয়েছিল। এছাড়াও ব্যক্তিগত খরচ, বিলাসবহুল ভ্রমণ, ব্যক্তিগত সুবিধা গ্রহণ এবং ফিফার অর্থ যথেচ্ছ ব্যবহারের বিষয়ে একাধিকবার তার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। অনেক বিশ্লেষক মনে করেন ফিফার মূল সমস্যা কোনো নির্দিষ্ট ব্যক্তিতে নয়। হ্যাভালাঞ্চ, ব্ল্যাটার কিংবা ইনফান্তিনো, তারা সবাই একই ব্যবস্থার অংশ। ফিফার ভেতরে এমন একটি কাঠামো তৈরি হয়েছে যেখানে বিপুল অর্থ, সীমাহীন ক্ষমতা এবং দুর্বল জবাবদিহিতা প্রতিষ্ঠানটিকে একটি মাফিয়া তন্ত্রের আকার দিয়েছে। ফিফার অতি মুনাফালোভী মনোভাবের কারণেই 2026 সালের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে জঘন্য বিশ্বকাপ হতে যাচ্ছে। এবারের বিশ্বকাপ কেন আলাদা সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।